আমাদের দায়িত্ব কর্তব্য কোনো দিক দিয়ে পিছিয়ে নেই। ফটো বের করুন, দেখছি ওই ছেলেটা যে বোন সাজিয়ে নিয়ে এসেছিল, ওটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। আমি ইচ্ছা করে এই কথাটা বললাম, যেমন বলবেন সেরকম কাজ হবে। শুধু কথা শুনলেই হবে তো? শুধু এইটুখানি করলেই হবে তো? আর কিছু করতে লাগবে না তো? ম্যাডাম এটা কি সিক্রেট থাকবে? যে হ্যাঁ, আমি তো আপনাদের কাউকে চিনি না, সিক্রেটই তো থাকবে। আপনি এমন কিছু করুন না ও যেন আমি ছাড়া কিছু না বোঝে। আমার ওকে খুব ভালো লাগে। তখনই বুঝে গেলে? সরি, আমি এরকম কাজ করি। বাড়িতে 24 ঘন্টা বাপের বাড়ির লোকের ফোন, আমাদের সংসার যেন জ্বলে পুড়ে যাচ্ছে। আপনি এমন কিছু করুন, ও চলে যাক, আমার দাদাকে মুক্তি দিক, আমার দাদাকে শান্তি দিক। আমরা চাইছি না, এই রিলেশন আমাদের দরকার নেই। শুধু বাচ্চাটা যেন আমাদের কাছে। সততা নেই ভাই রিলেশনশিপের মধ্যে। এখন তুমি কতজনকে আমি দেখেছি, ছেলে বলো, আমি উভয়ের ক্ষেত্রেই বলছি, ছেলে ফুল ফ্যামিলির এগেনস্টে গিয়ে মেয়েকে বিয়ে করলো, বা মেয়ে ফুল ফ্যামিলির এগেনস্টে গিয়ে ছেলেকে বিয়ে করলো, বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করলো। উমা, কিছুদিন পর সেই ভূত চলে গেল, আমি অ্যাডজাস্ট করতে পারছি না, আমি বেরিয়ে গেল। ওর অজুহাত দেখিয়ে পরক্রিয়ায় যাওয়া, আমি সুখী নেই, আমি শান্তিতে নেই, আমি বাড়িতে গেলে শান্তি পাই না, আমার ওয়াইফ আমার সাথে ঝামেলা করে, চিৎকার করে, চেঁচামেচি করে, মাকে দেখে না, বাবাকে দেখে না, ভাইকে দেখে না, বোনকে দেখে না। ও বলবে আমার স্বামী আমার সাথে খারাপ ব্যবহার করে, মায়ের কথায় ওঠা বসা করে, আমি পাচ্ছি না থাকতে। এই দিয়েই তো শুরু হচ্ছে। 26 পড়ে গেল, খুব মুশকিল পাওয়া। তুমি যদি শান্তি দেখবে, মাটির ঘরেও তুমি শান্তিতে থাকতে পারবে। আর রাজমহলেও যদি মনে শান্তি না থাকে, রাজমহলে গিয়েও তুমি শান্তি পাবে। ভালো মানুষের থেকে খারাপ মানুষ পৃথিবীতে প্রচন্ড ভরে আছে, কিন্তু যারা পরক্রিয়া করে না, কেউ জীবনে শান্তি নেই, কারোর জীবনে শান্তি নেই। সুখ হয়তো আছে, সুখ আর শান্তির মধ্যে কিন্তু পার্থক্য আছে। কি করবে মেয়েটা? অত পয়সা খরচা করে বাবা মা তাকে বিয়ে দিল, নিজের বৌদির সঙ্গে নিজের হাজবেন্ডের পরক্রিয়া। অবাস্তব কোনো কিছু করতে পারি না। যেটা আমার দ্বারা সম্ভব না সেটা আমি বলে দিই এটা হবে না, যেটা আমার দ্বারা সম্ভব আমি লিখে দিয়ে 100%। তো নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্ট আবার স্বাগত জানাই। আজকে কি বিষয়ে কথা হবে সেটা অলরেডি আপনারা থাম্বনেলে দেখেছেন এবং টাইটেলেও পড়েছেন। এবং গেস্ট কে আছে? আবারও আনন্দিতা দি। একটা কথা বলি, এই কথা শেষ হলেই আমরা পডকাস্টে ঢুকে যাবো। যেটা হচ্ছে যে, ধরুন অ্যাজ এ ছেলে, আমি ছেলে হিসেবে আপনাদেরকে বলছি, আমি কোনো একটা বিবাহিত মহিলাকে ভালোবেসে তাকে আমি নিজের ঘরে বা নিজের বাসস্থানে নিয়ে এলাম। সে কিন্তু নিজের স্বামী বা নিজের সন্তানকে ছেড়ে আসছে। একটা জিনিস মাথায় রাখবেন, সে আপনাকেও ছেড়ে দেবে তার কোনো কিন্তু গ্যারান্টি নেই, বা আপনাকে ভালোভাবে রাখবে তারও কোনো গ্যারান্টি নেই। সো এই ধরনের যে একটা মজার বিষয়, যেটা আপনার মজা লাগে, ছেলে বা মেয়ে দুজনকেই আমি বলছি, এটা করবেন না। এটা করলে কিন্তু ভালো ভালো সংসার ভেঙে যায়। ভালো ভালো জিনিস যেটা আপনারা ভেবে রেখেছিলেন একটু খানিক মানে একটু মজার জন্য বা মস্তির জন্য, সেই জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে। তাই জন্য আজকে এই পডকাস্ট, দিদি যেভাবে আমাদের সাথে কন্ট্যাক্ট করেছে সেই নাম্বার তো ব্লিঙ্ক করছেই, সেই নাম্বারে এসে যদি কোনো রকম প্রমোশনাল কাজে সারা বিশ্বের বাঙালির কাছে কিছু ভালো তথ্য যদি দিতে চান, অলওয়েজ ওয়েলকাম। আর কোনো রকম স্পিরিচুয়াল কাজ, সরি বলতে ভুলে গেলাম, যে কোনো স্পিরিচুয়াল কাজ যদি দরকার পড়ে কন্ট্যাক্ট করবেন, আর ডাইরেক্ট দিদির কাছে। কেমন আছো দিদি? খুব ভালো আছি ভাই, তোমরা কেমন আছো বলো? খুব ভালো আছি দিদি, এবং আবারও তোমার স্থানে আমরা আবার এসেছি আজকে, যার জন্য মানুষরা ঢুকছে এবং শুনতে চাইছে, যেটা হচ্ছে যে পরকীয়া, এবং যার ফলে বিয়ে ভেঙে যাচ্ছে। প্রেম করে বিয়ে করার পরও তারা পরকীয়া করছে। কিন্তু এখন সিজনও চলছে বিয়ের, সবাই বিয়েতে এখন যাচ্ছে, খাওয়া দাওয়া করছে, কিন্তু পরক্ষণে দেখা যাচ্ছে তার 2-3 বছর পর ভেঙে যাচ্ছে। এই কারণটা কি দিদি? 2-3 বছর, আজকে বিয়ে করছে, 1 মাস যাচ্ছে না 7 বছরের ভালোবাসা বাড়ি ফিরে যাচ্ছে, অ্যাডজাস্ট হচ্ছে না। পরক্রিয়াটা, আজ তুমি পরক্রিয়া সম্পর্কে জানতে চাইছো? একদমই। পরক্রিয়া সম্পর্কে কি বলবো, যত বলবো তত কম। এখনকার ব্যাপারটা হয়েছে কি জানো তো, মানুষের লোভ আর চাহিদা, মানুষের উচ্ছৃঙ্খল জীবনযাপন, এই 3টে জিনিস সংসার নষ্ট করে দিচ্ছে। পরকীয়াটা এমনই জিনিস, ক্যান্সার জানো, ভ্রূণ ক্যান্সার, এরকম একবার লাগলে পুরো জীবন তছনছ করে দিচ্ছে। বহু সংসার ভেঙে যাচ্ছে। 2025-এ তো প্রচুর ডিভোর্স দেখেছি, সেপারেশন দেখেছি, সেই তুলনায় 2026 একটু বেটার।
এটা চলবে 2028-29 পর্যন্ত, এই ডিভোর্স, এই মানসিক অশান্তি, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ডিটাচমেন্ট, এটা চলবে। কিন্তু 2025-এর থেকে 2026 একটু বেটার, একটু বেটার। 26 2000 ভালো। সালটা এটা রবির বছর, ভীষণ ভালো বছর। পরক্রিয়া, জানো তো, আমি আগের বারেও বলেছি, পরক্রিয়া একটা জিনগত সমস্যা। আমি আগের পডকাস্টে এটা আমি বলেছি। আর সেকেন্ড কথা হচ্ছে, যে চিটিং করে সে জেনে শুনেই চিটিং করে, যে আমি ওকে ঠকাচ্ছি। একটা 14 বছর 15 বছর প্রেম করে, বিয়ে করে, বিবাহিত জীবন 20 বছর, মানে অল ওভার 20 বছর 25 বছর, সে তো জানে যে তার বউ কেমন, বা যদি কেউ প্রেম করে বিয়ে করেছে সে তো জানে তার বউ কেমন বা তার গার্লফ্রেন্ড কেমন, সেসব জেনেই তাকে বিয়ে করছে, বা তার হাজব্যান্ড কেমন। পরক্রিয়া হচ্ছে একটা ঘুণের মতন, ক্যান্সার, যার কোনো অ্যান্সার নেই। আর যে পরক্রিয়া করছে সে জেনে শুনে পরক্রিয়া করছে। কিছুটা লোভ, লালসা, কিভাবে অন্যের থেকে জিনিস কামিয়ে নেওয়া যায়। খুব কম এরকম আছে যে, দেখো এরকম অনেক আছে কৌশিক, যে কেউ এমনি এমনি সংসার ত্যাগ করে না, এটা খুব সত্যি কথা। 14 বছর 15 বছর 25 বছর সংসার করছি, তারপর আমি অন্য কারোর কাছে চলে যাচ্ছি, তার পেছনে কখনো কখনো হয়তো কিছু কারণ থাকে। 100 জনের মধ্যে হয়তো 2 জনের থাকে, কিন্তু 100 জনের মধ্যে 98 জন যারা পরকীয়া করে তারা জেনে শুনে পরকীয়া করে। কারণ কত ঘর ভাঙছে বলো তো, কত ঘর ভেঙেছে, ভাঙছে। হাজব্যান্ড ওয়াইফের দারুণ রিলেশন, দুজনে বিছানায় আসলে ওদের মতন ভালো রিলেশন কেউ নেই, কিন্তু দেখো কোনো না কোনো কারোর মধ্যে এরকম বহু আমার কাছে এক্সাম্পল আছে, হাজব্যান্ড অন্য জায়গায় রিলেশনে আছে, বউ জানতেই পারে না। বউয়ের কাছে একটা ভালো ক্যারেক্টারের হাজব্যান্ড, কিন্তু বাইরে এই অবস্থা। আমার কাছে চেম্বারে, কালীঘাট চেম্বারে একজন এসছে, আমি বেশ কিছু মাস আগেকার কথা বলছি, তখন আমি মানে পডকাস্ট করিনি তোমার চ্যানেলে। 14 বছর 15 বছরের বিবাহিত জীবন, প্রেম করে বিয়ে, দুজনের স্কুল থেকে প্রেম, তাহলে কত ছোটবেলার প্রেম। হাজবেন্ডের ট্রান্সফারেবল জব, কোনো রকম ভাবে মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে গেছে কাজের কোনো সেমিনারে, মানে হয় না, মনে যত সম্ভব ছেলেটা মনে হয় কোনো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছিল। তো একটা ওদের মিটিং হয়, ওখানে আবার ওদেরই কোনো একজন বন্ধু এসে, মানে তার সঙ্গে জানাশোনা, তার সাথে পরিচয়, তার সাথে প্রেম হয়েছে, প্রেম হয়ে তাকে বিয়ে পর্যন্ত করেছে, বিয়ে করে সে প্রেগনেন্ট, এই বউ জানেই না, এই বউ জানেই না। এই ফার্স্ট পক্ষের বউ জানেই না। ওই হাজব্যান্ডে যখন আমার কাছে আসছে, দিদি আমি এরম ভাবে ফেসে গেছি, আমার প্রথম পক্ষের বউ জানতে পারলে সুইসাইড করবে, ওর বাড়ির অবস্থা খুব ভালো, আমি কি করে এই সেকেন্ড রিলেশনশিপটা থেকে বেরাবো। আমি সে, মানে তুমি বেরাবে মানে, তোমার মতন তো বাজে ছেলে পৃথিবীতে খুব কম আছে। তাহলে আমি ঠিক, আমি এইভাবেই কথা বলেছি। তুমি তো জেনে শুনে তুমি তাকে চিটিং করেছো। সে একটা আনম্যারিড মেয়ে, প্রথমত সে তাকে বলেইনি সে ম্যারিড। আর মেয়েরাও এত বোকা হয়, সে মানে সব মেয়ের কথা বলছি না, কিছু কিছু মেয়ে তো প্রচুর ক্লেভার, কিছু কিছু মেয়ের কথা বলছি, ভালোবাসায় এতটাই অন্ধ হয়ে যায় তার পেছনে কি আছে সেটা দেখে না। ও ম্যারিড কি না সেটা জানার পর্যন্ত চেষ্টা করলো না, সে ও বললো আনম্যারিড, ও সেটাই বিশ্বাস করে নিল, করে এবার বিয়ে করে সে এখন প্রেগনেন্ট। এখন যেহেতু প্রেগনেন্ট হয়ে গেছে, এখন কিছু করার নেই, এবার মেয়েটাও প্রেশার করছে তোমাকে বিয়ে করতে হবে, সে বিয়েও করেছে। এখন আর তাকে এই বাড়িতে এন্ট্রি দিচ্ছে না, কারণ বউ জানতে পারলে বউয়ের বাপের বাড়ি যথেষ্ট স্ট্রং, তার একটা কিছু হয়ে যাবে, তার চাকরি নিয়ে টানাটানি হবে, বা বউটা যদি বাই চান্স কিছু করে সারা জীবনের জন্য ফেসে যাবে। তার মানে তুমি যখন প্রেম করছো, তুমি তার সঙ্গে পরক্রিয়া করছো, তুমি তার সঙ্গে যখন বেড রিলেশনে যাচ্ছ, তুমি তো জেনেই যাচ্ছ, তার মানে তুমি তো ঠকাচ্ছ। তুমি তো যখন ঠকাচ্ছ, তুমি তো ইচ্ছা করে জেনে শুনে ঠকাচ্ছ। তার সঙ্গে তুমি 1 বছর প্রেম করছো, হয়তো একবার মেনে নিলাম যে ইনফ্যাচুয়েশন বা কিছু, একবার তুমি তো তার সঙ্গে দিনের পর দিন ফিজিক্যালি হয়েছো। তো তুমি যদি তার সঙ্গে দিনের পর দিন ফিজিক্যালি হয়ে থাকো, তোমার ওয়াইফের ভবিষ্যৎ নষ্ট করলে, তার বিশ্বাস নষ্ট করলে, প্রথম পক্ষে তার একটা সন্তান আছে, সেই সন্তানের ভবিষ্যৎ তুমি অন্ধকার করলে। তুমি কখনো জানতে চেয়েছো এই সন্তান যখন জানবে যে তোমার ক্যারেক্টার এরকম, বা তুমি এরকম ভাবে ঠকিয়েছো তার মাকে, বা তুমি তার ভবিষ্যৎ নিয়ে টানা ছেঁচড়া করেছো, তোমার ইমেজ কি যাবে সন্তানের উপর?
সেকেন্ড, তুমি এখন যার সাথে রিলেশনে আছো, এই যখন ভূমিষ্ঠ হবে, পৃথিবীতে আসবে, সে যখন জানতে পারবে তুমি এরকম করেছো, সেকেন্ড পক্ষের বউ জেনে গেছে যে ওর ম্যারেজ, প্রেগনেন্ট হয়েছে, তারপর জানিয়েছে, যখন ও খুব প্রেশার করছে যে তুমি আমাকে বাড়ি নিয়ে চলো। ওরা পালিয়ে গিয়ে বিয়ে করেছে, অনুষ্ঠান করে কিন্তু বিয়ে করেনি। এবং মেয়েটা ঝাড়খণ্ডের মেয়ে, এখানে এসে বিজনেস করছে, মানে কাজ করছে। তাহলে প্রি প্ল্যান করে ছেলেটা দুটো মেয়ের জীবন নষ্ট করলো। তাহলে পরকিয়া করে এখন তুমি হাবুডাবু খাচ্ছ যে কিভাবে রিলেশন থেকে তুমি বেরিয়ে আসবো। তুমি দুটো মেয়ের ভালো ভালো দুটো জ্যান্ত মেয়ের জীবন তুমি শ্মশানে পরিণত করছো। তুমি আগের কিছুদিন আগে, মানে আগের মানে এর আগের যে পডকাস্ট হয়েছিল, সেখানে তুমি বলেছিলে যে এনাদের যারা পরক্রিয়া করে, ছেলে হোক কি মেয়ে হোক, এদের ফ্যামিলির মধ্যে একটু পেছন দিকে গেলে কেউ না কেউ এটার মধ্যে যুক্ত থাকে। দেখো 100% এইগুলো হচ্ছে, গাছ যদি ভালো হয় না, ফল অটোমেটিক ভালো হবে। তুমি একটা যে কোনো গাছ বসিয়ে দাও আর তুমি মনে করবে যে তুমি ঘরে বসে ফল পাবে, তা কিন্তু না। তাকে যত্ন করতে হয়, তাকে সেবা দিতে হয়, তার ঠিক মতন রক্ষণাবেক্ষণ করতে হয়। ঠিক আছে? কেন আমি এই কথাটা বলছি? তুমি 100-এর মধ্যে 90% কারোর যদি এরকম তুমি শোনো পরকীয়া আছে, তুমি ব্যাকে 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 মানে পূর্বপুরুষের দিকে যাও, তুমি কিছু না কিছু কারোর পাবেই পাবে, পাবেই পাবে। সেই মেয়ের হোক মায়ের হোক, এরকমও কত আছে জানো, মা এক্সট্রা অ্যাফেয়ারে জড়িত, মেয়ে জানে, মা আর মেয়ে দুজনে এসছে, তাকে বশীকরণ করবে, তার থেকে টাকা নেবে বলে। হ্যাঁ, এরকমও আছে। তার মানে ওই বাচ্চাটা কি শিখছে, মায়ের সঙ্গে যেই মেয়েটা এসছে সে কি শিখছে? তারপরে ও যদি এরকম করে, মা তাকে সাপোর্ট করবে, তাহলে গাছটাই তো ভালো না, তাই ফলটা ওরকম হয়েছে। তোমার কাছে কি মনে হয়, কি বেশি দোষী হয়, ছেলেরা না মেয়েরা? উভয়। আর এখন সোশ্যাল মিডিয়া হতে, হাতে ফোন আসতে, মানুষ সরাকে ধরা মনে করেছে। যে সোশ্যাল মিডিয়াটা একটু অনেকটাই তোমার মানে প্রবলেম দেয় না? সংসার ভাঙার পেছনে আগেও সংসার ভাঙতো, কিন্তু সোশ্যাল মিডিয়া ছিল না বলে এতটা হাইলাইট হতো না। আগেও পরকীয়া ছিল, সোশ্যাল মিডিয়া হয়েছে বলে এখন আমরা এত কিছু জানতে পাচ্ছি। আগে কিন্তু এতটা, হ্যাঁ অনেকটা বেড়ে গেছে এখন হাতে ফোন আসাতে, কিন্তু আগেও পরকীয়া ছিল। এখন মেয়েরা প্রোটেস্ট করতে পারতো, আগেকার মানুষরা অতটা প্রোটেস্ট করতো না, পারতো না, কারণ মেয়েরা ভাবতো কি সংসার করব, বাচ্চা মানুষ করবে, এটাই আমাদের জীবন। কিন্তু এখনকার মেয়েরা বলে এগুলো ভাবে না। আমি তো এখন মনে করি যে এত পরক্রিয়ায় ডিভোর্স হয়ে যাচ্ছে, আমি প্রত্যেক মা বাবার যারা আমার কাছে আসে মেয়ের সম্বন্ধ নিয়ে, যে দেখুন তো ম্যাডাম মেয়ের বিয়ে কবে হবে, ভালো পাত্র হবে কিনা, আমি সবার আগে বলি মেয়েকে নিজের পায়ে আগে দাঁড় করান, তারপরে বিয়ে দেবেন। এখনকার দিনে না মেয়ের একটা নিজের বাড়ি হওয়া খুব প্রয়োজন। এটা হয়তো ফিল্মি ডায়লগ অনেকে মনে করবে, কিন্তু না, খুব প্রয়োজন। এই লোক খাইয়ে ভুড়ি ভোজন করিয়ে শো অফ করিয়ে মেয়েকে ঘটা করে বিয়ে দেওয়ার থেকে আমার মনে হয় একটা মেয়েকে 1 কাঠা টালির বাড়ি দিও, 1 কাঠা জমির উপর মেয়েকে টালির বাড়ি করে দাও, মেয়েটার অন্তত জীবন বেঁচে যাবে। কত মেয়ে সুইসাইড করছে বলো তো, যাওয়ার জায়গা নেই। কিন্তু এদিকেও দেখতে গেলে মেয়েরা কিন্তু, মেয়েদের আমি বলে দিচ্ছি, মেয়েদের যাওয়ার জায়গা নেই। এই কারণে বলছি, ছেলে হাজবেন্ড পরকীয়া করছে, প্রেম করে বিয়ে করেছে, পালিয়ে গিয়ে বিয়ে করছে, মা বাবারা জানবে না, মা বাবারা এগেইনস্ট, কোথায় যাবে? তুমি কিন্তু ছেলেদেরকে বলছো, তুমি একটা জিনিস ভেবে দেখো, এটা এক ধরনের বিজনেস এটাও বেরিয়েছে যে মেয়েরা বিয়ে করার পর অ্যালুমিনিটাকে এমন ভাবে নেয়। একদম একদম, আমি শুধু মেয়েদের কথা ছেলেদের কথা বলছি না, আমি মেয়েদের কথাও বলছি। মেয়েরা ছেলেদের 2 গুণ উপরে যাচ্ছে এখন, সবার ক্ষেত্রে বলছি না। প্রচুর ভালো ভালো মেয়ে আছে কৌশিক, যারা সংসার বাঁচানোর জন্য পাগল হয়ে যায়, এরকম অনেক মেয়ে আছে। তোমাকে আমি একটা গল্প বলি, শোনো। আমি কোন চেম্বারে এসছে, কি হয়েছে, নাম আমি কিছুই বলবো না। হাজব্যান্ড ওয়াইফ দুজনে প্রেম করে বিয়ে, ঠিক আছে, কোনো কারণে প্রেম করে বিয়ে, কিন্তু প্রেম করে বিয়ে হওয়ার আগে থেকেই ওর সঙ্গে কিন্তু আরেকজনের রিলেশন,
ওকে যে বিয়ে করেছে তার তখন ওর সঙ্গে একজনের রিলেশন আছে, ঠিক আছে? এই মেয়েটার মা বাবা কেউ নেই, মামাদের কাছে না পিসির কাছে ওর মানুষ। ছোটবেলায় বাবা মনে হয় মাকে ছেড়ে চলে গেছে, আর মা যত সম্ভব ক্যান্সারে মারা গেছে। পিসিদের কাছেই ও মানুষ, পিসি, হ্যাঁ পিসির কাছেই হয়তো ও মানুষ হবে। যাই হোক, প্রেম করে ভালোবেসে বিয়ে করেছে। ছেলেটা বিয়ে করতে বাধ্য হয়েছে এক কারণে, সবাই জেনে গেছিলো এই মেয়ের বাড়ি থেকে, ছেলের বাড়ি থেকেও সবাই জেনে গেছে, মেয়ের বাড়ি থেকেও জেনে গেছে। একটা প্রেস্টিজ ইস্যু, ফেস ইস্যুর ব্যাপার আছে, বাবা মাও ব্যাপারটা এই মেয়েটাকে মেনে নিয়েছে। মেয়েটা কোনো কারণে জানতে পেরেছে যে ছেলেটার আগে একটা রিলেশনশিপ আছে, এবং ছেলেটা প্রায় মিথ্যা কথা বলে বলে বেরিয়ে যেত, প্রায় মিথ্যা কথা বলে বলে বেরিয়ে যেত। আর এখন তো ফোনে অনেক রকম সিস্টেম আছে, হ্যাকম্যাক হয়। কোনো কারণে SMS বা ফোন নাম্বারের সাহায্যে দেখছি 1 ঘন্টা 45 মিনিট কথা হচ্ছে, রোজ একই দিনে 8 ঘন্টা 30 মিনিট 25 মিনিট কথা হচ্ছে। আবার মেয়েটা ভাবছে যে এই নাম্বারে ফোন করে দেখেছে, ওর সঙ্গে কন্ট্যাক্ট করেছে, যে দেখছে ওর সাথে রিলেশন আছে। মেয়েটা বলছে আমার সংসারটাকে বাঁচান, আমার হাজব্যান্ডকে আমি ছাড়বো না, আমি কোথায় যাবো, আমার হাজব্যান্ড ভালো, আপনি এমন কিছু করুন আমার হাজব্যান্ডকে আমার কাছে ফিরিয়ে দিন। তার মানে মেয়েও এখানে বদমাইশ, যার সাথে রিলেশনে আছে সেও বদমাইশ। ছেলেটা তো বদমাইশ, যে সঙ্গে রিলেশনে আছে সেও বদমাইশ। আর এখন মেয়েরা কি করছে জানো, দুজনের কথাই বলছি, মেয়েরা বিবাহিতদের ছেলেদের সঙ্গে রিলেশনে আছে, আর আনম্যারিড ছেলেরা বিবাহিত বউদের সাথে রিলেশনে আছে। কারণটা কি? আমার বক্তব্য, তোর যদি প্রেম করার ইচ্ছাই থাকে তুই আনম্যারিড ছেলের সাথে প্রেম কর, বা তুই আনম্যারিড মেয়ের সাথে প্রেম কর। তুই দুটো ঘর, দুজনের ঘর ভাঙছে, ছেলে হলে মেয়ের ঘর ভাঙছে, মেয়ে হলে ছেলের ঘর ভাঙছে। রুচিবোধটা কেমন আসছে? তুমি যদি, তোমাকে এরকম কৌশিক কত আছে পরক্রিয়ায় জীবন শেষ করে দিচ্ছে, ভালো ভালো মেয়েরা পাগল হয়ে যাচ্ছে, সন্তানগুলোর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে। আর আমার কাছে এরকম এত এত নেগেটিভ কাজ নিয়ে আসে, একে আমি তোমাকে বলি, হাসিও পাচ্ছে, আমি আর কি বলবো। মেছে তাতে এসছিল একটা মেয়ে, এসছে ওদেরই দোকানের, মনে হয় অ্যাকাউন্টেন্সির কাজ করে, ওদেরই দোকানে। কোনো কারণে ছেলেটার বিয়ে ফাইনাল হয়ে গেছে, এবং প্রেম করে বিয়ে ফাইনাল হয়েছে। মেয়েটা জানে ও বিবাহিত, ও প্রেম করতে, ওর বিয়ে ফাইনাল হয়ে গেছে। ছেলেটা মেয়েটাকে প্রচন্ড ভালোবাসে। আমার কাছে তুই বিয়েটা ভেঙে ওর সাথে যেন রিলেশন হয়ে যায়, বিয়ে করবে না কিন্তু শারীরিক সম্পর্ক করবে। তাহলে মেয়েটা কত ডেসপারেট। আমি তো এরকম কাজ করব না, আমি এরকম কাজ করি না, আমি কোনো নেগেটিভ কাজ করি না, আমি কোনো নেগেটিভ কাজ করি না। আমার পডকাস্ট যারা দেখছে, এরকম অনেক ক্লায়েন্ট আছে আমার চেম্বার থেকে, আমি ভিজিট শুদ্ধ রিটার্ন করেছি যে আমি এই কাজ করি না। আমি যদি কারোর ভালো করতে না পারি কৌশিক, আমি কারোর খারাপ করব না ভাই। কর্মফল রিটার্ন আসে, তোমাকে আসতে হবেই, দিতে হবেই। আর এখন বশীকরণের মানেটাই মানুষ এখন চেঞ্জ করে দিয়েছে। বশীকরণ মানে এই না তোমাকে ভেড়া করে রেখে দেবো। বশীকরণের মানে হচ্ছে একটা সুন্দর মধুর সম্পর্ক, হাজবেন্ডের সঙ্গে ওয়াইফের বলো, গার্লফ্রেন্ডের সঙ্গে বয়ফ্রেন্ডের বলো, যে ওদের মধ্যে ঝামেলা হচ্ছে, ঝাঁটি হচ্ছে, সেটা সুন্দর একটা সম্পর্কে আবদ্ধ করা, একে অপরের সাথে সবকিছু ডিসকাস করা, সুখ দুঃখের কথা বলা। তার মানে তুমি একজনের সাথে রিলেশন করবে, মানে এরকমও হয়েছে আমি একজনের সাথে রিলেশনে আছি, আমার যেন ওয়াইফ জেনে গেলেও যেন কিছু না বলে। কখনো হয় না এরকম কাজ, হয় না। আমাকে কেউ একটা এরকম দেখাক যে হয়েছে এরকম বশীকরণ, আমি মেনে নেব। অনেকে বলে যে ওর আমি ডিভোর্স করা থেকে বাঁচিয়ে দিলাম, ওর ডিভোর্স হয়ে যাচ্ছিল, আমি ডিভোর্স করা থেকে বাঁচিয়ে দিলাম। আরে ওর ছকের ডিভোর্স নেই, তুই বাঁচালি কি করে? ও সেপারেশন আছে, তাই সেপারেশনে আছে। ওদের ব্যাপারটা কি হচ্ছে কৌশিক, এখন যেটা পড়েছে, মানুষ না এত জ্যোতিষী বেরিয়ে গেছে, অনেক ভালো জ্যোতিষী আছে, আবার বলছি, রিপিট করছি, ট্রেনের হরেক মাল 5 টাকাও আছে। এবার যারা হরেক মাল 5 টাকা, 3 ঘন্টা 2 ঘন্টা 1 মিনিট এই দেখে না মানুষ এত লোকের কাছে যাচ্ছে, ঠকে যাচ্ছে, তাড়াহুড়ো চক্করে মানুষের ঠকে যাচ্ছে। কারোর কাছে সেই ধৈর্য নেই, কারোর কাছে সেই সময় নেই যে একটু পেশেন্স ধরে থাকে।
আর যখনই শুনছে যে 3 দিনে কাজ 4 দিনে কাজ, কারণ এই উপস্থিত বুদ্ধি নেই, কারোর সাথে 2 বছর সম্পর্ক নেই, কারোর সাথে কোনোদিন সম্পর্কই নেই, তাকে আমি বশীকরণটা করব কি করে? আর হলেও সেটা 3-4 দিনে সম্ভবই না। এরকম তো হয়ই না বশীকরণ যে তোমার একটা মেয়েকে পছন্দ, তুমি কোনোদিন তার সাথে কথা বলোনি বা তোমার সাথে তার রিলেশন আছে 2 বছর, তুমি তার থেকে ডিটাচ, তুমি তাকে বস করে নিয়ে আসো। আমি কত ক্লায়েন্টকে এরকম বলে দিয়েছি, হয় না এই কাজ, আপনি কোথাও যাবেন না, ঠকে যাবেন, ঠকে যাবেন। বলছে হ্যাঁ দিদি তাই হয়েছে, আপনি যে না করে দিলেন এটাই অনেক, আমার অনেক টাকা বেঁচে গেল। বলছি হ্যাঁ, অন্য কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গেলে বলবে যে হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, চলে আসুন। না আমার গোত্র দিয়ে বশীকরণ করে দেখাক তো কেউ, না আমার গোত্র দিয়ে বশীকরণ। বশীকরণ করতে গেলে কিছু নিয়ম আছে, সেইগুলোকে মেনে করতে হয়। ব্যবহার করা জামা কাপড়ের টুকরো, গায়ের গন্ধ লাগে। এবার কারোর যদি গায়ের গন্ধ কিসে থাকে, জামা কাপড়ে থাকে, নখে লাগে, গায়ের যে হাতে পায়ের নখ দিয়ে বশীকরণ হয়, চুল দিয়ে বশীকরণ হয়, পুতুল তন্ত্রে অনেক অনেক কিছু করে বশীকরণ হয়। কিন্তু তোমার সঙ্গে কারোর রিলেশন নেই, টাচ নেই, দেখা নেই, সাক্ষাৎ নেই, তোমার ওকে এক সময় কলেজে ভালো লেগেছে, তুমি এখনো তুমি তাকে বলে উঠতে পারছো না আপনি এমন কিছু করুন ও যেন আমাকে এসে কনফেস করে, এরকম হয় না, এরকম হয় না। আমার একটা জিনিসে খুব হাসি পাচ্ছে, যারা যারা এটা ভাবে যে যদি হয় তাহলে তারা তো মানে এত বড় বড় অ্যাক্ট্রেস আছে, এত বড় বড় হাস্তি আছে যারা মানে তাদেরকে তারা তাকে বশ করে নিতে পারতো। তো এটা তো মানে কোনো লজিকের মধ্যেই নেই এটা। এখন মানুষ হাজবেন্ডের সঙ্গে সুস্থ মতন সংসার করবে বা ছেলেরা ওয়াইফের সাথে মানে স্বামীরা বউদের সাথে সুস্থ মতন সংসার করবে এরকম মেন্টালিটি নেই। এখন পরোক্রিয়া একটা ব্যবসায় এসে দাঁড়িয়েছে। ওর সাথে ও বড় লোকের ছেলে, আমাকে এনি কস্ট ওর সাথে আমাকে বেড রিলেশন করতে হবে, বেড রিলেশন করে ওর থেকে আমাকে কিছু জিনিস নিতে হবে। এটা একরকম ব্যবসা, একরকম কৌশিক এটা ব্যবসায় এসে দাঁড়িয়েছে, হেলদি ব্যবসা, হেলদি ব্যবসা। আর এখন অনেক ছেলেরাও চালাক হয়ে গেছে, এখন মেয়েদেরকেও এরকম ভাবে ইউজ করে। আর একটা ভালো জিনিসও হয়ে গেছে এখন, কি করে ছেলেরা যাই কেনে তা মায়ের নামে কিনে নেয়, মা বাবার নামে কিনে সেটা না, মানে একটা মেয়ে এসছে আমাকে বলছে দিদি আমি ওর পেছনে 5.5 লাখ টাকা ইনভেস্ট করেছি একটা ছেলের পেছনে। আমি পরে কোথায় থাকে মেয়েগুলো মানে মানে আমি বলছি তুমি বোকা, বলছি দিদি বিশ্বাস করবো, ভালোবেসে বিশ্বাস করবো না, তাহলে কাকে বিশ্বাস, যে অন্ধের মতন বিশ্বাস করেছো। এখন তার ছেলেটা এখানে কলেজ কোনো একটা মানে কোনো জায়গা থেকে এখানে ওকে মানে আমাকে যতটুকু এসছে কোনো মানে আউট অফ মানে কলকাতার বাইরে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে এখানে সবাই পড়তে আসে না কলেজে, এরকম কোনো জায়গায় পিজি ছিল। পিজিতে এসে মহিলাটার সাথে পরিচয়, মহিলাটা ডিভোর্সি, ঠিক আছে। এবার এও দেখছে যে এরকম একটা ব্যাপার, আর মহিলাটার একটা পার্লার ছিল, ওকে প্রতিশ্রুতি দিয়েছে তোমাকে আমি বিয়ে করব, ওই করব সেই করব বলে ওর থেকে যেহেতু দেখেছে ও চাকরি বাকরি ওর একটা ব্যবসা করে, ওর থেকে দিনের পর দিন টাকা নিয়েই গেছে। আর ও ভালোবেসেছে, একটা আশা পেয়েছে যে ডিভোর্স, আমাকে যদি আবার আমি একটা নতুন করে সংসার করতে পারি, সবাই তো চাই জীবনে ভালো কিছু করবো না। তো ও একবারও ভাবলো না যে এই মেয়েটার ইমোশনটা নিয়ে খেলো। এই মেয়েটা এখন মেয়েটার ফোন, ও মেয়েটা জানেও না, এতটাই বোকা মেয়েটা না, ওর ফোন নাম্বার না ব্লক করে দিয়েছে, ফোন নাম্বার চেঞ্জ করে দিয়েছে, এখান থেকে চলে গেছে, বাড়ির ঠিকানা জানে না, ওকে ট্রেস করতে পারছে না। আর এটা এমন একটা রিলেশন ও কাউকে বলতেও পারছে না। এটা এইগুলোর খুব সুযোগ নাই, মানে কিছু কিছু ইনলিগাল রিলেশন বলাও যায় না মানুষকে, কিন্তু ভেতরে ভেতরে ক্যান্সারের মতন কুড়ে 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 তাকে খাচ্ছে। ভালোবেসেছে না, তুমি যখন ওকে বিয়েই করবে না, তুমি ওকে একটা স্বপ্ন দেখালে কেন? মাঝখান দিয়ে সাফারার বাবা মারা হয়, মাঝখান দিয়ে না সাফারাররা বাবা মারা হয়। একটা আনম্যারিড মেয়ে একটা বিবাহিত ছেলের সঙ্গে সম্পর্ক আছে, তার বাচ্চা আছে, তার সংসার আছে, দুটো ছোট ছোট বাচ্চা আছে, তুমি জেনে শুনেও তুমি তাকে ভালোবেসে ফেললে। বলছে আমি মানে ঘটনাগুলো যে আমার কাছে যেগুলো আসে, সে তো জেনে গেছে, এবার বেরাতে পারছে না। বলছে দিদি আমি বুঝতে পেরেছি আমি ভুল করেছি, আমি বেরাবোটা কি করে। কত এরকম ছেলে আছে সংসার করছে, মেয়েগুলো বা ছেলেগুলো লিটারালি সংসার করছে সুন্দর,
কোনো একটা থার্ড পার্টি ঢুকে গেল এরকম এক্সট্রা অ্যাফেয়ারে, ঢুকে যাওয়ার পর তাকে প্রতিশ্রুতি দিল, তাকে নানা রকম সুন্দর সুন্দর স্বপ্ন দেখালো, তোমাকে সংসার করব, তখন ওকে বিশ্বাস দেখালো, ফট করে কি করলো বলো তো, আর ও বিয়ে করলো না। অথচ যাকে স্বপ্ন দেখালো সে কিন্তু তোর স্বামীকে ছেড়ে বা বউকে ছেড়ে বেরিয়ে আসলো যে তোমার সঙ্গে নতুন করে সংসার করবো। কিন্তু যার মানে যে বিটটামি করলো, মানে ধরো আমি বোঝাতে চাইছি, ধরো ছেলেটা মেয়েটাকে স্বপ্ন দেখালো যে আমি তোমাকে বিয়ে করব, তুমি ডিভোর্স দিয়ে দাও, ওই করে দাও, মেয়েটা ডিভোর্স নিয়ে নিল বা ছেলেটা ডিভোর্স নিয়ে নিল, কিন্তু অপোজিটটা ডিভোর্স নিল না। ওর জীবনটা পুরো শেষ হয়ে গেল, পরে ওকেও ছেড়ে দিল, শেষমেশ না ঘর কা না ঘাট কা। হ্যাঁ, না ঘর কা না ঘাট, এগুলো কর্মফল, এগুলো কর্মফল। তুমি কেন এখন মানুষ বলে কি পরক্রিয়াতে, আমি না মানসিক শান্তির জন্য রিলেশনে গেছি। মানসিক শান্তিটা আসবে কোথা থেকে? তুমি তো বাঘের মুখ থেকে ছেড়েও সিংহের মুখে ঢুকছো। তোমার বর তোমাকে মানসিক শান্তি দিচ্ছে, আর এখনকার ছেলেরা বা মেয়েরা, কৌশিক কি হচ্ছে জানো তো পরক্রিয়ায়, একটু মেয়েদের সঙ্গে ভালো ব্যবহার করলেই মেয়েগুলো গলে যায়, একটু এক্সট্রা টেক কেয়ার করবে। তুমি খেয়েছো, হয়তো স্বামীর সাথে ঝামেলা ঝাঁটি অশান্তি, ঠিক আছে, রাগ হয়েছে বা একটু কেউ ফোন করলো বা কিছু এক্সট্রা অ্যাফেয়ার গুলো, তুমি খেয়েছো, তুমি এখনো খাওনি, তোমার মন কেন অফ, মুড কেন অফ, একটু মানে কেয়ারিং ব্যাপারটা দেখায়, মানে ভাবে কি বাবা যে স্বামীর থেকে কোনোদিন এরকম ব্যবহার পাইনি, কেয়ারনেসটা পাইনি। কোনো পুরুষ মানুষ যদি কেয়ারনেস করে, একটু নাটক এগুলো তো নাটক করে, মেয়েরা স্রোতের মতন ভেসে যায়, বলে কি আমাকে এরকম এসে কত দিদি আমি, ও এত ভালো, ও এরকম হলো কি করে? আরে ওর রক্তে আছে, ওর ক্যারেক্টারটাই খারাপ, ওর ব্লাডেই আছে, তোকে ইউজ করবে বলে এসছে, যে ফিজিক্যাল রিলেশন হয়ে গেল কাট মারলো। মেয়েরা এত সস্তা, ছেলেগুলোর জীবন, এই যে ছেলেরা একটা এরকম কত মানে উদাহরণ আছে কৌশিক, যে হাজবেন্ড ওয়াইফ ভালো, বউটা 15 বছর সংসার করেছে, আমার কাছে এসছে 15 বছর সংসার করেছে, 2টো বাচ্চা আছে, আগের দিন আমার কাছে এসে বলছে যে ম্যাডাম আগের দিন আমার সঙ্গে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক হয়েছে, পরের দিন ছেলেকে স্কুলে যাওয়ার নাম করে খাতা চেক করবে, স্কুল থেকে খাতা দিচ্ছে, খাতা চেক করবে বলে যাওয়ার নাম করে ও অন্য একজনের সঙ্গে দিল্লিতে গিয়ে বসে আছে। আমি ধরতে পর্যন্ত পারিনি, আমি জানি না পর্যন্ত। তাহলে এগুলোকে তুমি কি বলবে কৌশিক? এগুলো স্বভাবে করেছে না অভাবে করেছে? স্বভাবে এগুলো। হ্যাঁ, ওই কারণে বলি একটা মেয়ের সব থেকে বড় শত্রু। খুব খারাপ লাগে মাঝে মাঝে এগুলো, মানে নেওয়া যায় না। তোমার কাছে কেমন কেমন ভাবে আসে, একটু দিদি কয়েকটা এক্সাম্পল দাও না। ছোট ছোট করে তো কত এক্সাম্পল দিচ্ছ, কিন্তু তোমার কাছে যখন লোকেরা আসে আলাদা করে, তুমি এরকমও তো হয়েছে তোমার কাছে এসছে, সে বলছে যে আমার স্বামীকে ওখান থেকে বের করতে চাই, বা আমার স্ত্রীকে ওখান থেকে বের করতে চাই। স্ত্রীকে বের করতে কেউ আসে? প্রচুর আসে। আমি যখন ওদেরকে দেখি, একটা পুরুষ, এই যে আমি যে কথাটা বললাম, আমার কাছে চেম্বারে এসছে, এসে আমাকে বলছে দিদি আমাদের বিবাহিত জীবন 14 বছরে, আমার 2 ছেলে, একটা মাধ্যমিক দেবে আর একটা ক্লাস 7-এ পড়ে, আমার স্ত্রী ভীষণ ভালো দিদি, এতদিন আমি এটাই জানতাম, আমার কোনো টেক কেয়ার বলুন, আমার সব, আমি যে স্নান করব গরম জলটাও হাত দিয়ে আমি কোনোদিন দেখিনি, ও মিশিয়ে দিত, আমি স্নান করতাম। তার মানে কতটা বিশ্বাস করে, কতটা সংসারী সে, তার মানে এটাই কিন্তু বোঝাচ্ছে, মানে সংসারের আমার কোনো কাজে এখনো দাঁড়িয়েও আমার কোনো বাড়িতে কাজের বউ নেই, ও এতটাই পিটপিটেও রাখতেও দেয় না, বলে ফালতু পয়সা নষ্ট করে লাভ নেই। এই না যে তারা গরিব, মধ্যবর্তী পরিবার, একটা ওদের শাড়ির দোকান আছে, ঠিক আছে, আগের দিন আমাদের মধ্যে শারীরিক স্বামী স্ত্রীর সম্পর্ক হলো, সহবাস করলাম আমরা, পরের দিন সকালে ছোট ছেলে স্কুলের খাতা চেক করবে বলেও বাড়ি থেকে বেরালো, তারপরে দিদি ফোন সুইচ অফ। আমি পাগলের মতন করছি দিদি, পাগলের মতন করছি, আমার ছোট ছেলেটার মুখের দিকে তাকানো যাচ্ছে না, যে মাধ্যমিক দিচ্ছে সে তো একটু বড়, কিন্তু যে ক্লাস 8-এ পড়ে সে বোঝে, কিন্তু অতটাও সে বোঝে না, আমি পাগলের মতন করছি। পরে আমি জানতে পারলাম ও দিল্লিতে চলে গেছে, ওখানে গিয়ে ও একজনের সাথে রিলেশনে, ও বিয়ে করে ঘর করছে। দিদি তুমি আমাকে এনে দাও,
ওর মুখে আমি তুমি মেনে নেবে, বলছে আমাকে ছেলে বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে আমাকে মেনে নিতে হবে দিদি, আমার বাচ্চাগুলো ভেসে যাবে। অনেকে বলে না কু সন্তান হয়, কু মাতা হয় না, আমি বলছি 2026 এখন কু মাতাও বেরিয়ে গেছে। নাহলে ওইটো দুধের বাচ্চাদের ফেলে কেউ মা যেতে পারে? নিজের শারীরিক চাহিদা, শান্তি, সুখ, লালসা ভালো মতন থাকবো বলে। বিয়েই কেন করলি? আর 15 বছর পর তোর এরকম মনে পড়ছে? এবার দেখো কৌশল, 15 বছর পর মানে ভালো বয়স তার, হ্যাঁ, 35-37 বছর বয়স হবে। মানে একটা মহিলা সেরকমই তো হবে না, বিয়ে করেছে তার সন্তানের 15 বছর পর, হ্যাঁ 37-38 তো হবেই তা। সেই বছর। গ্রামের দিকে একটু তাড়াতাড়ি আর একটু কমালাম 35 ধরলাম, আমি হ্যাঁ ওই 37-38 কি চল, আমি ধরে নিলাম 40, আমি ধরে কম নিলাম না তো 40। এটা। এত বছর পর তুমি যদি ঘর করছো, তুমি তোমার স্বামীকে ঠকাচ্ছ। আমি বলেছি আমি 100% ও চলে আসবো, কিন্তু হ্যাঁ এখন সে যদি মনে করে যে এই ঘটনাটা ঘটেছে যে 6 মাস, সে যদি মনে করে আমাকে 6 দিনে কাজ দেব, সেটা কখনো সম্ভব না, হবেই না, আসতেই হবে না আমার কাছে। আমি তো চিটিংবাজি করবো বলে বসে নেই, লোক ঠকাবো বলে তো বসে নেই। সময় দিতে হবে। তুমি আজ এক্ষুনি জ্বরের ওষুধ খাচ্ছ আর তুমি এক্ষুনি তোমার জ্বর ঠিক হয়ে যাবে তা কিন্তু হয় না। তোমার একটা সময় দিতে হবে, তোমার একটা কোর্স আছে, তোমাকে কোর্স কমপ্লিট করতে হবে। মানুষের ধৈর্য খুব কম। আমি কৌশিক তোমাকে কটা কথা বলি, আমাকে না অনেকে অনলাইনে মানে কন্ট্যাক্ট করো, দিদি আমার ডিওবিটা দিচ্ছি, তুমি একটু দেখে বলো না। সবাই না, কিছু কিছু মানুষ আমাকে যে পেমেন্ট করে দিল 5 মিনিট পর থেকেই ফোন শুরু, দিদি বললে না তো, দিদি বললে না তো, দিদি বললে না তো, ম্যাডাম বললেন না তো। আরে আমি চেম্বারে আছি, আমাকে সময় দিতে হবে, আমাকে একদিন সময় দিতেই হবে। আমি বর্ধমানে গেছি, আমার আপ ডাউনেই তো কত টাইম চলে যায়। এবার একটা মানুষের সম্পর্কে বলছি, আমাকে ঠান্ডা মাথায় ভেবে সুন্দরভাবে ক্যালকুলেশন করে তো বলতে হবে, এগুলো তো অঙ্ক ক্যালকুলেশন। আমি একটু ভুল বললেই তো ভুলভাল হয়ে যাবে, বা বলবে দিদি কিছু জানে না, তার সাথে নাও মিলতে পারে। এত অধৈর্য হলে তো চলবে না। আমার কাছে এরকম এসছিল একজন, অনেকদিন আগেকার কথা বলছি, তো ছেলেটার মা বাবা নেই, দাদা বৌদির কাছেই মানুষ। সম্বন্ধ করে বৌদি, ছেলেটার প্রথমত বিয়ে হচ্ছিল না, মানে সম্বন্ধ দেখছে, পছন্দ হচ্ছে না, নয় অনেক দূরে পছন্দ হচ্ছে না, নয় গায়ের রং কালো, বা নয় চুল কম, মানে কিছু না কিছু এক্সকিউজ দেখিয়ে ছেলেটা বিয়ে করছিল না। তো কোনো কারণে ছেলেটার মামার বাড়ির লোক এই আমি যার কথা বলছি তার সাথে বিয়ে দেয়। ঠিক আছে, ছেলেটা দাদা বৌদির কাছেই মানুষ, মানে এই না যে অনেক ডিফারেন্স, মানে মা বাবা রিসেন্ট মারা গেছে ছেলেটার, প্রথমে মা মারা গেছে, তার কিছুদিন পর বাবা মারা গেছে। তো বাবা মারা যাওয়ার পর প্রায় 2-3 বছর পর এরা বিয়ে করেছে। মেয়েটাকে সম্বন্ধ করে বিয়ে করার পর মেয়েটা যখন বাড়ি যায়, একটা কেমন নিজের বাড়িতেই ভাড়াটের মতন ও থাকছে, মানে কিছু করতে গেলেই একটা মানে স্বামীটা একটু নতুন বিয়ে করার পর যে বউয়ের উপর একটা অ্যাট্রাকশন, সেটাই নেই, মানে একটা মানে ভাই বোনের মতন রিলেশনে দেখাচ্ছে। আমাকে যেটা বলছে মেয়েটার মা বাবা, মা আর মেয়ে দুজনে এসেছিল, যে হাজবেন্ড ওয়াইফ নতুন বিয়ে করেছে, এদিক ওদিক ঘুরতে যাবে না, যদি তোমায় বলি না কাজ আছে, কাজ বলে দাদার বৌদির সাথে গল্প। আচ্ছা, পাশের বাড়িতে কারোর বাড়িতে যদি বিয়ে হয়, কারোর বাড়িতে ধর বিয়ে হচ্ছে, গিফট কি দেবে মানুষের, তো ধর পাশের বাড়ি কেন, যদি কোনো কলিকের বিয়ে হয়, সেটা বউ ঠিক করবে কি গিফট দেবো না দেবো, কখনো বৌদি ঠিক করতে পারে না। তোমার মানে ওই ছেলেটার রামসাম যদু মধু যেই হোক, ওই ছেলেটার একটা কলিগসের বিয়ে, হাজব্যান্ড ওয়াইফকে নিমন্ত্রণ করেছে, তো হাজব্যান্ড কি করবে, কি দেওয়া যায়, নয় কোনো গিফট দেবে, নয় যাই হোক, সে কখনো বৌদিকে গিয়ে জিজ্ঞেস করতে পারে না যে আমি কি গিফট দেবো, তুমি আমাকে বলে দাও, মানে বৌদির কথাই শেষ কথা, বৌদি যেটা বলবেই সেটা হবে। বলছে দিদি আমি প্রথমে বুঝতে পারিনি, আমি এটা ভেবেছি যে মা নেই বাবা নেই, হয়তো মানে
ছোটবেলা থেকে, ছোটবেলাটাও বলাটা ভুল, মা নেই বাবা নেই, দাদা বৌদি দেখছে তাই দাদা বৌদির সঙ্গে ওর অ্যাটাচমেন্ট বেশি না, বৌদির সাথে ওর রিলেশন আছে, বৌদি যেটা বলবে সেটাই হবে, বৌদির কথাই শেষ কথা। বৌদি যদি বলে ওই ঘরে ঘুমাতে যাও তবেই ও ঘুমাতে যাবে, বৌদি যদি বলে ওই ঘরে ঘুমাতে যাবে না ও যাবে না, বৌদি যদি বলে আজকে আমি বলছি আমি হাঁসের ডিম রান্না করেছি, কয়েকদিন আগেকার কথায় এটা, মানে বেশ অনেক পুরনো, মানে পুরনোর কথাই বলছি, আমি যখন ও আমাকে এসেছিল বলছিল যে আমি হাঁসের ডিম রান্না করেছিলাম, বৌদি বলেছে খাবে না, ও খেলো না, অথচ আগের দিন রাত্রিরে বললো আমি হাঁসের ডিম নিয়ে এসেছি তুমি একটু রান্না করো তো। দাদা সব জানে, মাঝ রাত্রিবেলা দাদা দাদার ঘরে ঘুমাচ্ছে, আমি ঘুমিয়ে পড়েছি, যখন ঘুমাচ্ছিলাম দেখলাম একসাথেই শুয়ে আছি বিছানায়, হঠাৎ করে দেখছি ঘুমের মধ্যে ঘুম ভেঙেছে কোনো কারণে, দেখছি দুজনে ডাইনিং এ গল্প করছে। তখন আমি জিজ্ঞেস করলাম তুমি কি কখনো ওদের কোনো ঘনিষ্ঠ মুহূর্ত বা কিছু কি দেখে সন্দেহ করছো? বলছে দিদি আমি এগুলো ঘনিষ্ঠ মুহূর্ত কিছু দেখিনি, তবে আমি তো মেয়ে, আমি জানি একটা হাজবেন্ড যখন কারোর সঙ্গে রিলেশনে জড়ায় বা আমাকে অ্যাভয়েড করছে, নতুন বিয়ে, আমার উপর কোনো অ্যাট্রাকশনই নেই, কলিগসের বিয়েতে গেলই না, আমাকে বললো তুমি রেডি হয়ে বসে থাকো, আমি রেডি হয়ে বসে আছি, এসে বলছে আর শরীরটা ভালো লাগছে না, অথচ বৌদিকে নিয়ে বেরিয়ে গেল কার জ্যাঠা শ্বশুর না কার শরীর খারাপ সেখানে দেখতে, তার জ্যাঠা না কার শরীর খারাপ চলে যেতে। আজকে তার নতুন তার বিয়ে হয়েছে 4 মাস কি 5 মাস, এবার তুমি বলো কৌশিক মেয়েটা কি করবে, কি করবে মেয়েটা? অত পয়সা খরচা করে বাবা মা তাকে বিয়ে দিল, নিজের বৌদির সঙ্গে নিজের হাজবেন্ডের পরকীয়া, কত সংসার কত মেয়ের জীবন এরকম ভাবে নষ্ট হচ্ছে। আমার কাছে এসছে, আমি বললাম সময় দাও হয়ে যাবে, আর 100% হবেও, হবে। আমি অবাস্তব কোনো কিছু করতে পারি না, যেটা আমার দ্বারা সম্ভব না সেটা আমি বলে দিই এটা হবে না, যেটা আমার দ্বারা সম্ভব আমি লিখে দিয়ে 100% হবে। এটার মধ্যে কি কোনো ক্রিয়া আছে, মানে বৌদি দেওয়ার উপর কোনো না, ক্রিয়া? কোনো ক্রিয়া ফ্রিয়া করেনি, দুজনেই স্ব ইচ্ছাতেই রিলেশনে আছে। সবকিছুই কৌশিক ব্ল্যাক ম্যাজিক করেছে, সবকিছুই টুকটাক করেছে বলেই হয়েছে তা কিন্তু হয় না, ক্রিয়া মেয়েটা করছে, ওর বউ করছে যাতে ওই রিলেশনটা থেকেও বেরিয়ে আসে। হুম, সেটা তো সৎ বুদ্ধি এটা দিয়ে তো করছে। ভালো কাজ, নিজের স্বামীকে নিজের কাছে ফিরত আনতে চাইছে। হুম, ওই বৌদিটা তো অসভ্য, বৌদিটা কি ভালো না, যে তুমি স্বামীর সঙ্গেও রিলেশনে আছো, তুমি দেওরের সাথেও রিলেশনে আছো, নতুন বিয়ে করেছে স্বামী বউয়ের সাথে কোথাও কোনো হানিমুনে যেতে দেয় না, গেলে বলে আমরাও যাব, আমরাও যাব, এগুলো কি ভালো? এইগুলো না যে আমি বলছি এগুলো শুনতে একরকম লাগে, কিন্তু যে ফেস করছে দিনের পর দিন সে জানে যে তার মনের উপর কি যাচ্ছে, রাতের পর রাত বালিশের বিছানার কভার ভিজে যায় কান্নায়, যার উপর হয় সে বোঝে যে কি ভয়ঙ্কর দিন সে দেখছে। বাচ্চা নিতে চাইছে না, আমি এখনো দায়িত্ব নিতে পারবো না, ভয় লাগছে, আরে তুই বিয়ে করতে পেরেছিস একটা বাচ্চার দায়িত্ব নিতে পারবি না, তুই ভালো জায়গায় কাজ করিস, কোথায় আছো তুমি? এখন মানুষ আর মানুষ নেই, এখন মানুষ আর মানুষ নেই কৌশিক। হ্যাঁ, কিছু ভালো মানুষও আছে, নইলে তো পৃথিবী চলতোই না, চলবেই না একেবারে। কিন্তু ভালো মানুষের থেকে খারাপ মানুষ পৃথিবীতে প্রচন্ড ভরে আছে, কিন্তু যারা পরক্রিয়া করে না কেউ জীবনে শান্তি নেই, কারোর জীবনে শান্তি নেই, সুখ হয়তো আছে, সুখ আর শান্তির মধ্যে কিন্তু পার্থক্য আছে, কারোর জীবনে শান্তি নেই, শান্তিটা কিন্তু এখনকার 2026 পড়ে গেল, খুব মুশকিল পাওয়া। তুমি যদি শান্তি দেখবে মাটির ঘরেও তুমি শান্তিতে থাকতে পারবে, আর রাজমহলেও যদি মনে শান্তি না থাকে রাজমহলে গিয়েও তুমি শান্তি পাবে না। স্বামী স্ত্রীর বন্ডিং হচ্ছে একটা সাইকেলের দুটো চাকা, একটা চাকা খুলে যাবে তো সাইকেল এগাবে না, সব সংসারেই অশান্তি হয়, প্রত্যেকটা সংসারে অশান্তি আছে, কিন্তু অশান্তিটা অশান্তির মতনই ঠিক আছে, ওর অজুহাত দেখিয়ে পরক্রিয়ায় যাওয়া, আমি সুখী নেই, আমি শান্তিতে নেই,
আমি বাড়িতে গেলে শান্তি পাই না, আমার ওয়াইফ আমার সাথে ঝামেলা করে, চিৎকার করে, চেঁচামেচি করে, মাকে দেখে না, বাবাকে দেখে না, ভাইকে দেখে না, বোনকে দেখে না। ও বলবে আমার স্বামী আমার সাথে খারাপ ব্যবহার করে, মায়ের কথায় ওঠা বসা করে, আমি পাচ্ছি না থাকতে। এই দিয়েই তো শুরু হচ্ছে। এখনকার দিনের মধ্যে মানুষের আন্ডারস্ট্যান্ডিং, অ্যাডজাস্ট করে চলার ক্ষমতাটাই নষ্ট হয়ে গেছে। সবার ক্ষেত্রে নয়, কিছু কিছু মানুষের ক্ষেত্রে বলছি, অ্যাডজাস্টমেন্ট, ধৈর্য নেই, ডোন্ট কেয়ার। আমি ইনকাম করছি, ওর ভরসায় কেন থাকবো, এই ব্যাপারটা চলে এসছে। আমাদের মা বাবা, আমাদের মায়েদের সময় এরকম ছিল না, কিন্তু এখন ডোন্ট কেয়ার চলে এসছে। আমাদের এই দাদা বৌদির জিনিসটা পরক্রিয়ার দেখা এই যে, যায় বলো। দিদি, যে যত আমাদের দিন যাচ্ছে হুম। এই বিবাহটাকে যতটা আমরা সিরিয়াসলি নিচ্ছি, বা একটা বিবাহ করলে যে এত প্রমাণ করতে হয়, আমাকে রেজিস্ট্রি করতে হয়, তারপর কোনো জায়গায় গেলে সেই জায়গাটা দেখাতে আমার বিবাহ, আমরা দুজন স্বামী স্ত্রী। আগে কিন্তু আমাদের বাবা মা বা তোমার বাবা মা ওই রেজিস্ট্রি ব্যাপারটা ছিল না, না, এতটা ছিল না। এতটা ছিল না। কিন্তু হ্যাঁ ছিল, আমি বলবো না হুম হুম ছিল না, আমি বলবো ছিল। তাদের দরকার লাগতো না, কিন্তু তাও দেখো তাদের যে একটা সততাটা এখনকার থেকে কিন্তু অনেক বেশি। হুম পেপার তখন কম ছিল, কিন্তু তাও সততাটা বেশি ছিল। এখন পেপার বেশি হয়ে এখন সততা কম। সততা নেই ভাই রিলেশনশিপের মধ্যে। এখন তুমি কতজনকে আমি দেখেছি, ছেলে বলো, আমি উভয়ের ক্ষেত্রেই বলছি, ছেলে ফুল ফ্যামিলির এগেনস্টে গিয়ে মেয়েকে বিয়ে করলো, হুম। বা মেয়ে ফুল ফ্যামিলির এগেনস্টে গিয়ে ছেলেকে বিয়ে করলো, বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করলো। উমা, কিছুদিন পর সেই ভূত চলে গেল, আমি অ্যাডজাস্ট করতে পারছি না, আমি বেরিয়ে গেলাম, আমি অ্যাডজাস্ট করতে পারছি না, অন্য কারোর সাথে এখানে রিলেশনে। মেয়ের বা ছেলের বাবা মারাও কিছুটা দোষী। কিছুটা না, মেয়ে যখন কিছু কিছুর ক্ষেত্রে বলছি, কিছু কিছু সংসারী মেয়েরা অরিজিনালি রিয়েলি প্রবলেমের মধ্যে দিয়ে যায়, যেমন আমি একটা ঘটনা আগের পডকাস্টে বলেছি, হুম। ঠিক আছে? এখন যতটা না হয় তার থেকে বেশি হাইলাইট করে বলে নিজেকে। তুমি অন্যায় করলে তুমি কখনো বলবে না আমি অন্যায় করেছি, তুমি সবসময় নিজেকে ইনোসেন্ট রেখে তোমার বউকেই তুমি বলবে যে সে দায়ী। বা আমি যদি কোনো দোষ করে থাকি, আমাকে গার্ড দিয়ে আমি আমার হাজবেন্ডের প্রবলেমটাকেই হাইলাইট করব। এটা এটা কিন্তু খুব বাস্তব কথা, কেউ সত্যি কথা বলে না। কিন্তু যাদের জীবন নিয়ে ডুগডুগি খেলনাবাটি খেলা হচ্ছে, তারাই জানে তার জীবন দিয়ে কি 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 যাচ্ছে। এখন সংসার হয়ে গেছে, বাচ্চাদের ছোটবেলায় খেলনাবাটি খেলতো না, পুতুল খেলা, এখন পুতুল খেলা হয়ে গেছে। ধৈর্য, পেশেন্স। এই যে আমার কাছে ওর মেয়েটার মা আর মেয়ে এসছে, মেয়েটা বলছে আমি এত কষ্ট করে, মাটা বলছে আমি বিয়ে দিয়েছি, তুমি এমন কিছু করো যেন আমার জামাইটা যেন সংসারে মন দেয়। আমার দরকার নেই ওই বাড়িতে থাকলে আবার ওই রিলেশনে থাকবে, তুমি ওই বাড়ি থেকে নিয়ে বেরিয়ে যাও। তাই বললাম ঠিক আছে, আপনি এইসব কাজ তো দেখো সব প্রতিদিন চাইলেই এই ধরনের কাজ হয় না, কিছু কিছু স্পেসিফিক্যালি কাজ আছে যে অমাবস্যাতেই করতে হয়। হুম। ঠিক আছে, এই অমাবস্যাগুলো, কিছু কিছু অমাবস্যা আমাদের কাছে ভীষণ ভাইটাল। কৌশিকী অমাবস্যা, রটন্তী অমাবস্যা, যেমন এই জানুয়ারি মাসে একটা অমাবস্যা আছে, খুব মানে যারা খুব প্রবলেমের মধ্যে দিয়ে আছে, আমি সবসময় চেষ্টা করি তাদেরকে নিজের চোখে দেখো, কাকে টাকা দিচ্ছ, কি কাজ হচ্ছে নিজের চোখে দেখো, তোমরা তারাপীঠ চলো। আমার তো মনে হয় এখন তো মানুষে সেটা করে না, পয়সা দিয়েই খালাস হয়ে যায়। আমি সব সময় বলি যে যারা যারা আসতে পারে না, এরকমও হয়েছে, আমি বলি, প্রথমেই বলে তো দিদি কাজ হবে তো, এত লোকের কাছে গেছি, ঠকেছি। আমি বলি যে কার কাছে গেছেন আমি সেটা বলতে পারবো না, হাতের তো 5টা আঙ্গুল সমান না। আপনারা নিজেরাই দেখুন, আপনারা নিজেদের চোখের সামনে দেখুন, কিছু কিছু কাজ, সব কাজ তো আর সবার চোখের সামনে করা যায় না। যেই যতটুকু করা সম্ভব, যারা যেতে পারে না তাদের ভিডিও কলিং এ আমি কাজ দেখাই, তাদের নিজের মানসিক শান্তির জন্য। দিদি যখন আমার কাজটা করবেন একটু আমাকে দেখাবেন, হ্যাঁ 100 বার দেখাবো, দেখাই। আমার বক্তব্য যতটুকু করা যায়, পয়সা দিচ্ছে তাদের 100% অধিকার আছে তারা কি করছে সেটা দেখার। তারা দেখুক, তারা জানুক স্বইচ্ছা নিজের চোখে। কিছু কিছু কাজ অমাবস্যা না ছাড়া হয় না, দরকারি অমাবস্যা। আর এই জানুয়ারি মাসের 17 তারিখে অমাবস্যা আছে, হুম। তো এই সময় যারা কন্ট্যাক্ট করবে তাদের তো হ্যাঁ, এরকম আছে, বহু ক্লায়েন্ট আছে যারা তারাপীঠে, আমি অমাবস্যা তারাপীঠে তো থাকি। ওকে। থ্যাংক ইউ দিদি, আমরা একেবারেই শেষের দিকে আছি। হুম। শেষে যদি কিছু একটা এরকম, এই যে পরকীয়া নিয়ে যে আমরা যে সারাক্ষণ এই পডকাস্টে কথা বললাম, হুম। শেষে গিয়ে যদি এরকম একটা ঘটনা দিয়ে আজকে আমরা পডকাস্ট শেষ করতে পারি। পরক্রিয়ার ঘটনা, তাহলে তোমাকে একটা ঘটনা বলি। আমার কাছে একটা ছেলে আসে, একটা মেয়ে আসে, এসে বলছে
একটা ছোট বাচ্চাকে নিয়ে আসে, খুব ছোট বাচ্চা, 6 বছর বয়স। বলছে, দিদি আসবো? হ্যাঁ আসো। আমার ওয়াইফ না একজনের সাথে রিলেশনে জড়িয়ে আছে, আমার বাচ্চাটাকে একদম দেখে না। মেয়েটা পাশ দিয়ে বলছে, মানে ছেলেটাও বলছে, পাশে মেয়েটাও আছে। মেয়েটা বলছে, আমার দাদা প্রচন্ড কষ্টে আছে দিদি, আপনি আমার দাদাকে এই সম্পর্ক থেকে বাঁচান। এই মহিলা আমার বাবা মাকে পর্যন্ত দেখে না, আমার সঙ্গে প্রচুর ঝামেলা, প্রচুর অশান্তি, খুব মানে অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছে। এই বাচ্চাটাকে দেখুন, 6 বছরের বাচ্চা, ফুটফুটে বাচ্চা, আমাদের ধরতে পর্যন্ত দেয় না, সব সময় বাপের বাড়ি নিয়ে পড়ে আছে, সব সময় বাপের বাড়ি নিয়ে পড়ে আছে। বাপের বাড়িতে 24 ঘন্টা বাপের বাড়ির লোকের ফোন, আমাদের সংসার যেন জ্বলে পুড়ে যাচ্ছে। আপনি এমন কিছু করুন, ও চলে যাক, আমার দাদাকে মুক্তি দিক, আমার দাদাকে শান্তি দিক। আমরা চাইছি না, এই রিলেশন আমাদের দরকার নেই, শুধু বাচ্চাটা যেন আমাদের কাছে থাকে, নইলে আমার মা বাবা মরে যাবে। মেয়েটা বলছে, ওর বোন যেটা বলছে। ছেলেটা বলছে, আমার ভালোবেসে বিয়ে, কিন্তু আমি বুঝতে পারিনি ও আমার সাথে এরম করবে, খুব টর্চার করে দিদি আমার উপর। বললাম, কি টর্চার করে? বাড়িতে আসলেই অশান্তি, বাড়িতে আসলেই ঝাঁটি, খেতে দেবে না, মা খেতে দেয়, 19 থেকে 20 করলেই ঝাউঝাউ করে ওঠে, ঝামেলা করে ওঠে। আমি একটু শান্তি পাই না দিদি, আমার এর থেকে মৃত্যু ভালো। আমি ঠাকুরকে বলি যেন আমাকে মৃত্যু দেয়। আমি বেরোই, বিশ্বাস করো না, আমি র্যাপিডো চালাই, আমি ঠাকুরকে বলি, ঠাকুর রাস্তাঘাটে আমার এত মৃত্যু হয়, তুমি আমায় কেন মৃত্যু দাও না? ছেলেটা বলছে, দিদি তোমার আমি পায়ে ধরছি, তুমি আমাকে মুক্তি দাও। ও আমার মনে হচ্ছে কারোর সাথে ওর রিলেশন আছে, ও এরকম ছিল না, সাডেনলি আমার সাথে বছর 2 ধরে এরকম করছে। আমি, তুমি ওকে, আমার 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 বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে আমি এটা করে দিও যেন তোমার সাথে, না না দিদি আমি আর ওর সাথে থাকতে পারছি না, হয় না, এরম ভাবে থাকা যায় না, তাহলে আমাকে মরে যেতে হবে। তখন মেয়েটা বলছে পাশ দিয়ে, মানে ওর যে বলছে ওর বোন বলছে, না না আমার দাদা যেটা বলছে তুমি সেটাই করো দিদি, আমার এই বাচ্চা, আমার এই বাচ্চাটার দিকে তাকিয়ে যেন ও, ওই মেয়ে যেন এই বাড়ি থেকে বেরিয়ে যায়, আর যেন কোনো ডিভোর্সের জন্য কোনো খোঁজপড় না চায়। তুমি দেখো যেন আপোষেই জিনিসটা মিউচুয়াল হয়ে যায়, আর কোনো অশান্তি ঝামেলা জাটি চাইছি না, যেন নিজে থেকেই ওর আমাদের জন্য ছেড়ে বেরিয়ে যায়। তাহলে খোঁজপড়ও হলো না, আমরা কোনো পুলিশি ঝামেলাও করলাম না, কোনো অশান্তিতেও হলো না। তখন আমি না চুপ করে আছি, আমি বলছি, ঠিক আছে আমি তোমাকে জানাবো। আমি পুরো ডিটেলসটা পেলাম। তখন বললো, দিদি তাহলে আমি কবে আসবো? তখন আনলাম, আমার অ্যাসিস্ট্যান্ট তোমাকে কল করে নেবে। আমি না কিছু বলিনি, আমি চুপ করে, ওরা চলে গেল। বলল, দিদি কত টাকা লাগবে? তখন আমি বললাম, হ্যাঁ, তার মধ্যে ছেলেটার ছকে আমি কিছু প্রবলেম দেখেছি। তো আমি ওকে বললাম যে, ঠিক আছে, তোমার এই প্রবলেমগুলো আছে, তোমার এই কারণে তোমার ম্যারিড লাইফ ডিস্টার্ব হচ্ছে, তুমি এই প্রবলেমগুলোকে আগে ঠিক করো, এই প্রবলেমগুলো ঠিক হলে অটোমেটিক সব ঠিক হয়ে যাবে। ছেলেটা দেখলাম লেস ইন্টারেস্ট ওর প্রবলেমগুলো ঠিক করাতে, ওর একটাই মোটিভ, ওই মেয়েটা যেন ঘর থেকে, ওর বউ যেন বাড়ি থেকে বেরিয়ে যায়। তো বললাম, আমি বললাম, এই প্রবলেম যদি তুমি ঠিক না করো কোনোদিনই কিছু হবে না। বলো, না দিদি এখন আমি ইনিশিয়ালি এই প্রবলেমগুলো ঠিক করতে পারবো না, তুমি আগে ওকে বের করো, তাহলে আমি মানসিক শান্তি পাবো, আমি কাজবাজগুলো ঠিক মতন করতে পারবো, আমি একটু শান্তি পেলে আমি কিছু পয়সা অ্যারেঞ্জ করে আমি কাজগুলো করবো। বলে আলাম, ঠিক আছে তাহলে তুমি আমাকে জানিও। বলে, তাহলে দিদি আমি কবে আসবো? আলাম, তুমি আমাকে তাহলে ফোন করবে, বা আমার অ্যাসিস্ট্যান্টকে কল করলে আমার অ্যাসিস্ট্যান্ট ফোন করবে, আমার অ্যাসিস্ট্যান্ট বলে দেবে আমাকে কবে আমি কোন চেম্বারে আছি। কৌশিক, এটা কাকতালীয় বলবো, লোকে শুনলে হয়তো ভাববে যে আমি মিথ্যা কথা বলছি, লোকে সেটা ভাবতেই পারে। 1 মাস 2 পরে একটা ভদ্র লোক আর ভদ্র মহিলা আমার কাছে এসছে, সেম চেম্বারে, সেম চেম্বারে এসে বলছে, আমার আমার ছেলে না একটা মেয়ের পাল্লায় পড়েছে, আমার পাল্লায় পড়েছে, এখনো সংসার করতে চাইছে না, আপনি যেভাবে হোক ওই আমার ছেলেটার সঙ্গে আমার ওই মেয়েটার সম্পর্কটা আপনি নষ্ট করে দিন, বাচ্চাটার দিকে তাকানো যায় না, বাড়িতে রোজ অশান্তি হচ্ছে, রোজ বাচ্চাটা ভয় পাচ্ছে রীতিমতন, ওর পড়াশোনায় মানে হ্যাম্পার হচ্ছে, স্কুলে হোমওয়ার্ক দিলে মা হোমওয়ার্ক করাতে পারছে না, ঘরে অল টাইম, আমাদেরও তো বয়স হচ্ছে, আমার ছেলে এরকম নয়, আমার ছেলে অনেক ভালো ছেলে, এটাও প্রেম করেই বিয়ে,
কিন্তু কেন এরকম করছে আমি বুঝতে পারছি না। আর কেন রিলেশনে জড়িয়ে গেল, কিভাবে জড়িয়ে গেল, আমার বৌমাকে সহ্য করতে পারছে না। আমার বৌমা ভীষণ ভালো, আমাদের দায়িত্ব কর্তব্য কোনো দিক দিয়ে পিছিয়ে নেই। বললাম ফটো বের করুন, দেখছি ওই ছেলেটা যে বোন সাজিয়ে নিয়ে এসেছিল, ওরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। ও, ওই যে ভাই দাদা বলছে। হ্যাঁ, ওরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। কি ধুরন্ধর। হ্যাঁ, আমি না ওনাদের যখন, আমি তো দেখো এগুলো তো পার্সোনাল জিনিস, আমি কখনো ফ্ল্যাশ আউট করবো না যে এর আগে ওর ছেলে এসেছিল বা কিছু। কারণ মানুষ যখন আমাদের কাছে, আমাদের মতন যত জ্যোতিষী বা তান্ত্রিক যাদের কাছে আসে, অনেক বিশ্বাস আর অনেক সিক্রেট ব্যাপার নিয়ে আসে, এইগুলোকে কখনো ফ্ল্যাশ আউট করা যাবে না। আমি মরে যাবো তবুও অমুক লোক এসেছিল বা কি কাজ নিয়ে এসেছিল বলা যায় না। এগুলো অনেক সিক্রেট কাজ, মানে আমি জানবো আর উনি জানবে। মৃত্যু হলে আমার মধ্যে গিয়েই শেষ হবে, আর উনি যদি সিক্রেট থাকে কাউকে না বলে ওখানেই শেষ হবে। আমি বললাম 100% আপনার এই কাজ হয়ে যাবে, আপনি চোখ বন্ধ করে বাড়ি চলে যান। আমি রেগে গেছি, আমাকে বোকা বানানোর চেষ্টা করলো পুরো ওখানে। আর কেমন করেছে, তুমি কিন্তু তারপর ওকে কন্টাক্টও না, কারণ ওর ছকে সত্যি ডিস্টার্ব, এবং ও যতগুলো রিলেশনে যাবে, ও যতবার বিয়ে করবে এই প্রবলেম হবে, কারণ ছেলেটার ছকেই আছে ডিস্টার্ব, ওর ম্যারিড লাইফ হ্যাপি হবে না। আমি সেম জিনিস ওনার ভদ্র লোকটাকে যখন আমি বলছি, আমি যখন মানে ক্যালকুলেশন করে ওনাকে এই কথাগুলো বলছি যে এইগুলো হতে পারে, বলছি ম্যাডাম তাই হচ্ছে, আপনি আগে এইগুলো করুন, বলছি আপনি ট্রিটমেন্ট করুন ঠিকভাবে, তবে না পেশেন্ট ঠিক হবে। ওর তো ছকেই প্রবলেম আছে, আপনি যদি এই ছক না ঠিক করেন, উপর দিয়ে করলে কতদিন। অনেকেরই ধারণা যে যে বশীকরণ, অনেকে আমাকে, যেমন ওনেরাই আমাকে বলেছে দিদি এটা কতদিন থাকবে। তখন আমি বলে কি যে আজকে তুমি এতগুলো টাকা দিয়ে কাজ করছো, কালকে তো আবার কেউ এই কাজ নষ্ট করে দিতে পারে, আবার কেউ একজন করলো, তাহলে আমাকে যা করতে হবে ওকে বেঁধে দিতে হবে এই কাজটা করার পর, যেন চাইলেও এরপরে কেউ কিছু করলে ওর উপর গিয়ে এফেক্ট না পড়ে। এই যে ছেলেটার মেয়েটার যখন বিচ্ছেদ আমি করাবো, এই মেয়েটা তো আবার চেষ্টা তো করবে ছেলেটাকে আবার নিজের কাছে পাওয়ার জন্য, যাতে এই চেষ্টাটা যেন ওর উপর গিয়ে, শরীরের উপর গিয়ে যেন এফেক্ট না করে, যেন কোনো রকম ভাবে ওকে পেতে না পারে। হ্যাঁ কৌশিক, কি অবস্থা, মানে এগুলো না উপরওয়ালার ইচ্ছা জানো, কিছু জিনিস থাকে। এটা কোইন্সিডেন্স, এটা বললে বিশ্বাস করবে না, খুব সুন্দর সংসার করছে এখন ওরা, ভালো, মানে ভালো আছে। হ্যাঁ, অনেকদিন আগে, ওটা অনেকদিন আগেকার ঘটনা, আমার মনে পড়লো, তুমি আমাকে বললে, এরকম তো অনেক আছে, সবসময় তো আর মনে পড়ে না। সবসময় মানে মানে সব কথা সামঞ্জস্যতা থাকে না। না, খুব সুন্দর সংসার করছে, আমি বলেছিলাম হয়ে যাবে, কিন্তু ধৈর্য রাখতে হবে কৌশিক, ধৈর্য রাখতে হবে। এরকম চরম রিলেশনে জড়িয়ে যাওয়া, স্বামী স্ত্রীর মতন সম্পর্ক হয়ে যাওয়া, এইগুলো না একদম 100% গ্যারেন্টি দিয়ে হয়। আমি অন ক্যামেরায় বলছি 100% হয়, কিন্তু সময় দিতে হয়, সময় দিতে হবে, খুব সুন্দরভাবে হয়, কারণ তোমার উদ্দেশ্য সৎ। শ্বশুর শাশুড়িটাও কিন্তু ভালো, ছেলের বউয়ের সম্পর্ক ঠিক করতে এসছে। অনেক বাবা মা তো চায় যে ছেলে যেটা ভালো থাকবে সেটাতেই আমি সুখী, পরের বাড়ির মেয়ে ভাড়মে যাক, যেখানে যা খুশি করুক, আমার ছেলের কাছে তো ঠিক থাকবো। ঠিক। থ্যাংক ইউ দিদি, এত সুন্দর, মানে আজকে পুরো পডকাস্টটা পুরো পরকীয়া নিয়ে হয়েছে, এবং অনেক দিনের একটা ডিমান্ড ছিল দিয়ে, এবং খুব ভিউজ পেতে তুমি, বা ভিউজ পেতে বা তুমি কন্ট্যাক্টও পেতে, যে এরকম এই যে কেস স্টাডিগুলো তুমি বললে, সেগুলো তো আমি তোমার সঙ্গে যেই ধরনের কথা বলি না কৌশিক, আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, নিশ্চয়ই বাস্তব থেকে বলি, কোনো মন গড়া কাহিনী এখানে আমি কোনো অভৌতিক কথা বলতে পারবো না। আমার পডকাস্ট যারা দেখে, অনেক ক্লায়েন্ট এরকম আছে আমি চেম্বার থেকে ফেরত পাঠিয়ে দিয়েছি, যে আমি এরকম কাজ করি না। দেওরে ভাসুর এসছে আমার কাছে, ভাসুর এসে আমাকে বলছে যে, আমি ওনাকে বের করে দিয়েছি, ভাসুর এসে বলছে আমার ভাই এখানে থাকে না, ভাইয়ের বউ, আমরা জয়েন্ট ফ্যামিলি, কিন্তু আমার ভাইয়ের বউ না কারোর কথা শোনে না, আপনি এমন কিছু করুন যেন আমার কথা শোনে, আর কিছু চাইছি না, শুধু আমার কথা শুনলেই হবে। আমি ইচ্ছা করে এই কথাটা বললাম,
যেমন বলবেন সেরকম কাজ হবে। শুধু কথা শুনলেই হবে তো? শুধু এইটুখানি করলেই হবে তো? আর কিছু করতে লাগবে না তো? ম্যাডাম এটা কি সিক্রেট থাকবে? যে হ্যাঁ, আমি তো আপনাদের কাউকে চিনি না, সিক্রেটই তো থাকবে। আপনি এমন কিছু করুন না ও যেন আমি ছাড়া কিছু না বোঝে। আমার ওকে খুব ভালো লাগে। তখনই বুঝে গেলে। আই সরি, আমি এরকম কাজ করি না। আমি এরকম কাজ করি না। ঘর নষ্ট হয়ে যাচ্ছে পরক্রিয়ায়, মানুষের খিদে বেড়ে গেছে। কি চাই নিজের বউয়ের থেকে অন্যের বউকে আজকাল বেশি মানুষের ভালো লাগে, নিজের স্বামীর থেকে অন্যের স্বামীকে মানুষের ভালো লাগে। কারণ অন্যের জিনিস কখনো তোমার প্রিয় হতে পারে না, ফেভারিট হতে পারে না। অন্যের জিনিস কখনো তোমার পার্মানেন্ট হতে পারে না। যদি বিয়েও হয় সেই সম্পর্ক টিকবে না, নষ্ট হয়ে যাবে, কুত্তার হাল হবে। বলেই ফেললাম এই ইসলামটা, কুকুরের মতন তার হাল কুকুরও হবে। তো ভালো আছে, হ্যাঁ, না অপমান কুকুরের করছি কুকুর, কুকুরদের। হ্যাঁ, কারণ কুকুরের থেকেও তাদের হাল খারাপ হয় যারা পরক্রিয়াতে লিপ্ত হয়। হুম। কারণ এই রিলেশন বেশি দিন টেকে না, আর যদি টেকেও তাদের হাল খুব খারাপ হয়। কারণ ঘরের বউ হচ্ছে সব সময় লক্ষ্মী। ঘরের বউকে কষ্ট দেওয়া মানে তাদের জীবনে কোনোদিন আয় উন্নতি কিচ্ছু থাকবে না। তুমি ঘরের বউকে যত ভালোবাসা দেবে, সেই ঘরের বউকে ভালো হতে হবে অবশ্যই। নিশ্চয়ই। অবশ্যই সেই ঘরের বউকে লক্ষ্মী হতে হবে, তবেই তুমি নারায়ণ পাবে। তুমি ঘরের বউ পুতনা পাবে আর তুমি আশা করছো সংসার, সেরকম না। ঘরের বউকে তোমাকে ভালো খেতে হবে। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ এত সুন্দর করে শেয়ার করার জন্য। আপনাদেরকে বলবো 17 তারিখ দিদির মানে আমাবস্যা, সরি দিদির নামে আমাবস্যা আছে, আপনারা কন্ট্যাক্ট করুন দিদিকে, নাম্বার দেওয়া আছে। আর চেম্বার তো চেঞ্জ হয়নি, না, চেম্বার একই একই আছে। জায়গা, হ্যাঁ। আর কল করলে তো বলেই দেওয়া হবে, অনলাইনেও সব হ্যাঁ, রকম হ্যাঁ। ব্যবস্থা আছে। আর আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট আবারও আনন্দিতা দি, আর ক্যামেরা পেছনে অ্যাজ ইউজুয়াল কিংসুক সেন। নমস্কার। নমস্কার দিদি। নমস্কার।